বাহিরে জড়ো হওয়া দিচ্ছে, পরিবেশে শীত শীত ভাব। রুমের লাইট অফ করে বিছানার একপাশে শুয়ে আছে নম্রমিতা। থেকে থেকে গাল বেয়ে গড়ানো জল বালিশ শুয়েছে। রাফিদ রুমে ঢুকে খানিকটা অবাক হয়। অন্ধকারের মাঝে কিছু টের পাওয়া দেয়। কিছুটা সময় হাতড়ানোর পর এক এক করে খুলে দেয় রুমের সব দরজা জানালা। দমকা বাতাসে ছেয়ে যায় ঘর। বাহিরের আলোতে আবছা আলো দেখা যাচ্ছে নম্রমিতাকে। রুমের ড্রিম লাইট জ্বালিয়ে নম্রমিতার পাশে শুয়ে পড়ে রাফিদ। নম্র, কোনোরূপ প্রতিউত্তর আসে না ওপাশ থেকে, অথচ রাফিদ বেশ টের পাচ্ছে নম্রমিতা জেগে আছে। মাঝের কোলপালিশটা একপাশে সরিয়ে রাফিদ খানিকটা এগিয়ে যায় নম্রমিতার দিকে। এই নম্র, আমি সরি। নম্র তাকাও এদিকে। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, বিশ্বাস করো। ভুল করে, হ্যাঁ ভুল করেই তো। ভুল করে আমাকে বিয়ে করেছেন, ভুল করে আমাকে আপনার দয়ায় থাকতে দিয়েছেন, ভুল করেই আমাকে নিজের স্ত্রীর পরিচয় দিতে হচ্ছে, ভুল করে একটা বিধবা মেয়েকে দ্বিতীয়বার বিয়ে করেছেন। সবই তো ভুল হয়েছে। সবচেয়ে বড় ভুল আপনার আর আমার পরিচয়। তার চেয়ে বড় ভুল আপনাকে ভালোবাসা। এটা না হলে জীবনটা কত সহজ হতো। এই আপনি নামক মানুষটাকে না ভালোবাসলে আমার বাবা অপরাধ বোধ হতেন না। থামে নম্রমিতা। দুই চোখের কার্নিশ বেয়ে উপচে পড়া জল মুছে ঘুরে তাকায় রাফিদের দিকে। তারপর জোরে নিঃশ্বাস টেনে আবার বলে ওঠে, ঠিকই বলেছ তুমি। এটা তো আর আমার নতুন বিয়ে নয়, এটা আমার দ্বিতীয় বিয়ে। তাই তো বিয়েতে মেহেদি পড়িনি, বাসরঘর নিয়ে মাতামাতি করিনি, এমনকি এতদিনে একবারের জন্য রাস্তার ওপাশে ফুচকার দোকানেও যাইনি। আমাদের আবার শখ থাকতে না আছে নাকি? চিন্তা নেই, সবগুলোকে আমি নিজের হাতে গলা টিপে মেরে ফেলেছি। তুমি নিশ্চিন্তে থাকো, আমার জন্য কোনো বাড়তি খরচ করতে হবে না। আমি সরি নম্র, ওভাবে বলতে চাইনি তোমাকে। তোমাকে কষ্ট দেওয়ার কথা তো আমি স্বপ্নেও ভাবি না। তোহাকে না পাঠানোর বাহানা দিতে গিয়ে কখন তোমাকে আঘাত করে ফেলেছি সত্যি বুঝতে পারিনি। কষ্ট দেওয়ার অজুহাতে যাকে গড়ে তুলে এনেছ তাকে কষ্ট দিতে চাওনি। ব্যাপারটা হাস্যকর নয় কি? বলার মতো কোনো কথা খুঁজে পাচ্ছে না রাফিদ। আজকের করা এত বড় একটা ভুলের জন্য নিজেকে কখনো মাফ করতে পারবে না সে। কিন্তু সে তো ইচ্ছে করে করেনি। তাছাড়া নম্রমিতা দেওয়া আঘাতের কাছে তো এই আঘাত যৎ সামান্য। সে তো 2টা বছর কষ্ট যন্ত্রণায় জর্জরিত হয়ে কাটিয়েছে। দম বন্ধ হয়ে আসতো তার। পাগল পাগল লাগতো নিজেকে। বাহির থেকে নিজেকে শক্ত রাখলেও ভিতরে ভিতরে প্রতিনিয়ত ভেঙে চলে যেত। নম্রমিতা তো সেই ব্যথার এক অংশও পায়নি। বুঝুক ঠিক কতটা কষ্টে কেটেছে তার দিনগুলো। আজ অফিস থেকে বেশ খানিকটা লেট করেই বাড়ি ফিরেছে রাফিদ। যেহেতু আগামী সপ্তাহে সে থাকছে না, তাই ওভারটাইম করতে হবে কয়েকদিন। আরশিকে দেখে বেশ খানিকটা চমকায় রাফিদ। আরশির এখানে আসার কোনোরূপ কারণ খুঁজে না পেয়ে ভদ্রতার খাতিরে এগিয়ে যায় সেখানে। তুমি এখানে? কোনো কাজ ছিল কি? আসলে আপনার থেকে কিছুটা সময় চাই ভাইয়া, কিছু কথা বলার ছিল। খানিকটা অবাক হয় রাফিদ। আরশির কি এমন কথা আছে যা বাড়িতে বলা যাবে না? ভেবে পায় না সে। কফি শপে মুখোমুখি দুজনে বসে আছে। আরশি বেশ কিছুক্ষণ ধরে আনসান করছে, হয়তো কিছু বলার জন্য। কিছুটা অপ্রস্তুত অনুভব করছে রাফিদও। আরশির সাথে যেভাবে সখ্যতা কখনোই গড়ে ওঠেনি তার। তবে হুট করে কি বলতে চাইছে? আপুর বিয়ের কয়েক মাস পর থেকে বাবা অসুস্থ হতে শুরু করে। ভিতরে ভিতরে ভেঙে পড়েছিলেন ভীষণ। কোনো এক অপরাধ বোধ যেন করে করে খেয়ে ফেলেছিল তাকে। একদিন আপু ভালো নেই আদের নামক জানোয়ারের কাছে এরূপ কথা জানতে পারে। প্রাথমিকভাবে আপু বাড়িতে না জানালেও কয়েক মাস পরে জানাজানি হয়। সেই থেকে বাবার ভেঙে পড়ার সূচনা। অনেক ডাক্তার দেখানো হয়, কিন্তু বাবা সুস্থ হয় না। জোরে দম নেই আরও সে, গলা ভেঙে আসছে। বাবার কথা মনে হলে হু হু করে কেঁদে ওঠে বুক। রাফিদ পানির গ্লাস এগিয়ে দেয় আরশির দিকে। ডক ডক করে পুরো পানি শেষ করে নিজেকে শান্ত করে আরশি। তারপর বলে, মৃত্যুর 1 সপ্তাহ আগে বাবা আমাকে ডেকে পাঠান নিজের রুমে। বহুদিন পর অনেক কষ্টে আদরে হাত তুলে দেন মাথায়। তাই তো হুট করে ডেকে পাঠিয়ে গিয়েছেন এক বিশাল দায়িত্বে। অনেকটা বড় একটা দায়িত্ব। ঠিক সেদিনে জানতে পেরেছিলাম আপনার কথা, আপুর ভালোবাসার কথা, আর আপনাদের বিচ্ছেদের কথা। বাবা আমাকে দায়িত্ব দেন আপনার সাথে যদি কখনো দেখা হয় যেন সবটা বলে দেই। একে একে সব ঘটনা শোনার পর থমকে যায় রাফিদ। বিস্ময়ে হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থাকে আরশির দিকে। এ কোনো অজানা অতীত জানল সে। কেন জানল সে? নম্রমিতার প্রতি হওয়া অন্যায়ের অপরাধে সে জর্জরিত হয়ে গেল। অথচ তাকে এতগুলো দিন অবহেলা করেছে সে। আরও বেশি কষ্ট দিয়েছে। তার তো প্রয়োজন ছিল নম্রমিতাকে সবচেয়ে বেশি ভালোবাসার আগলে রাখার। আনমনে ড্রাইভ করছে রাফিদ। মাথায় বর করে আছে হাজারো চিন্তা। অপরাধ বোধে ভুগছে ভীষণভাবে। দূরে একটা পুলের সব দেখে গাড়ি দাঁড় করায়। কিছু জিনিস কিনে আবারও গাড়ি স্টার্ট দেয় রাফিদ। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে নম্রমিতা।
পরনে কালো শাড়ি, আপন মনে চুলে চিরুনি চালাতে ব্যস্ত। আচানক কারো স্পর্শে কেঁপে ওঠে নম্রমিতা। বাম হাতে জড়িয়ে ধরে রেখেছে নম্রমিতার কোমর রাফিদ। আশ্চর্যজনিত দৃষ্টিতে নম্রমিতা তাকায় আয়নার দিকে। ভীষণ উস্কো খুস্কো অথচ স্নিগ্ধ। নম্রমিতাকে ছেড়ে রাফিদ ব্যাগ থেকে কিছু একটা বের করে আবারও এসে দাঁড়ায়। নম্রমিতা কিছু বলার চেষ্টা করলে রাফিদ থামিয়ে দেয়। জড়িয়ে ধরে বেলি ফুলের মালাটা পরিয়ে দেয়। দু চোখ বড় বড় করে রাফিদের দিকে ঘুরতে একে অন্যের হাত পরিয়ে দেয় ফুলের মালা। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। ইতিমধ্যে সাদা গোলাপ হাতে হাঁটু মুড়ে বসে। আমাকে উন্মাদ বানিয়ে ছুটে পালানোর কোনো উপায় যে তোমার নেই নম্র। যেভাবে দিকে দিকে উন্মাদনায় ডুবিয়েছ, সেভাবেই উন্মত্ততা সহ্য করতে পারলেই হয়। লাজুক অথচ অভিমানী দৃষ্টিতে পিছনে ফিরে নম্রমিতা। হুট করে আগের রাফিদকে দেখে তারও ডুবে যেতে ইচ্ছে করছে উন্মাদনায়। উষ্ণ সিক্ত ওষ্ঠে লোহালোহান করতে মন চাচ্ছে, চাইলেও হুট করে ধরা দিতে পারছে না। ইতিমধ্যে একজোড়া শীতল হাত ছুঁয়েছে উষ্ণ কোমর। নম্রমিতা কেঁপে ওঠে। হৃৎপিণ্ডের গতি চক্রবৃদ্ধ হারে বেড়ে চলছে। শিরে শিরে অনুভূতিতে ডুবে যাচ্ছে নম্রমিতা। নিঃশ্বাসও ওঠানামা করছে দ্রুত। রাফিদ আরও খানিকটা এগিয়ে গিয়ে খড়খড়ে উষ্ঠ ঠেকালো নম্রমিতার কানে। খানিকটা সময়ের জন্য চোখ তুলে তাকালো রাফিদের দিকে। না, বেশিক্ষণ আর তাকাতে পারল না। ওই চোখের মাঝে আজ মাদকতার সমুদ্র নিমজ্জিত। কয়েক মুহূর্ত তাকালেই সে ডুবে যাবে। রাফিদ অনেকটা সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল নম্রমিতাকে। এতদিন শুধু লুকিয়ে দেখেছে, আজ সম্মুখে কাছাকাছি চোখে চোখ রেখে দেখেছে। চোখের নিচে কাজলের মাঝে চাপা পড়া ডার্ক সার্কেল থেকে শুরু করে সদ্য গজিয়ে ওঠা পিম্পল সবে অনিমেষ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। তারপর দুই চোখের পল্লবে বেশ কিছুটা সময় নিয়ে ঠোঁট ছোঁয়ালো। নম্রের নম্রতা নয়, বরং ঔদ্ধত্যতা বড্ড প্রিয় আমার। কথার তালে তালে শুয়ে যাওয়া উষ্ঠ শিহরণে ডুবিয়ে রেখেছে নম্রমিতাকে। দুচোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে শুধু সে। হাতের মুঠোয় খামচে ধরা শাড়ির বাজ। হাসে রাফিদ। ঠোঁটের কোণে বিষ জমিয়েছে দুষ্ট মীরা। হাঁপ ছেড়ে বাঁচে নম্রমিতা। এক হাত বুকে রেখে জোরে জোরে শ্বাস টেনে নেয় নিজের ভিতর। রাফিদের মাঝে এই আমূল পরিবর্তনের কিছুটা বোধগম্য হচ্ছে না তার। হঠাৎ করে দমকা হওয়ার মতো শিহরণ জাগিয়ে চলে গেল সে। আসলে রাফিদের উন্মত্ততা সহ্য করতে পারবে তো সে? ভাবনার মাঝে লাজে লজ্জিত হয়। রাতে কিচেনের সব কাজ গুছিয়ে রুমে আসে নম্রমিতা। সোরা চোখে এক পলক তাকায় রাফিদের দিকে। স্নান আলোয় আবসা অবয়ে ফুটে উঠেছে। একটু কি অপেক্ষা করা যেত না তার জন্য? পরক্ষণে নিজের ভাবনায় নিজেই হাসে। হালকা হেসে বিছানার দিকে যেতে স্পষ্ট হয় রাফিদের মুখ। পাশে থাকাতে হতবাক নম্রমিতা। মাঝের কোলবালিশের কোনো অস্তিত্ব নেই আজ। লাজুক হাসে নম্রমিতা। তারপর রাফিদের দিকে পিঠ করে বিছানায় একদম কিনারে ঘেঁষে শুয়ে পড়ে। নিজেকে শান্ত রাখা বড্ড দায় হয়ে পড়েছে। চোখ বুঝলে কিছুক্ষণ আগের ঘটনাগুলো দৃশ্যের ন্যায় ধরা দিচ্ছে দৃষ্টিপটে। ঠোঁট কামড়ে হাসে নম্রমিতা। মনের মাঝে অদ্ভুত হয় ক্ষীণ আশার আলো। ভাবনার মাঝে চোখ মাত্র লেগে এসেছিল নম্রমিতার। বুকটা হাঁপড়ের মতো উঠানামা করছে। পিঠের খোলা অংশে হাত ছুঁয়ে ছুঁয়ে গলায় মুখ ডুবিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে শুয়ে আছে রাফিদ। এক হাতে কোমর জড়িয়ে রেখে মেতে উঠেছে সে নিদ্রায়। অনেক রাত হয়েছে তো, আদর চাই। আমি ঘুমাবো। ঘুমাও। এভাবে অভ্যাস করে নাও। আমি পারবো না। বেডে ঘুমাও। বউ থাকতে বেড কেন? বেড তো শক্ত। কথার পিঠে কথা বলার মতো আর কিছুই খুঁজে পায় না নম্রমিতা। অগত্যা চুপ করে সহ্য করতে থাকে রাফিদের আদরে অত্যাচার। বেশ খানিকটা বিরক্তিকর চেহারা নিয়ে কলেজে প্রবেশ করে তোহা। আজকের প্রথম ক্লাস সে মিস করেছে। মূলত এই কারণে যত বিরক্তি তার। পড়াশোনার ব্যাপারে যথেষ্ট সিরিয়াস না হলেও একেবারে গা ছাড়া ভাবও তার নয়। মাঝের দিকের স্টুডেন্টের মধ্যে পড়ে সে। অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট হওয়ায় সিনিয়রদের দাপটে বেশ কয়েকবার পড়তে হয়েছে তাকে। আজও তার ব্যতিক্রম হলো না। বিরক্তি একবার যেন আকাশচুম্বী। তোহা, রিয়েলি তুমি কলেজে পড়ো তো? কারণ দেখে তো মনে হয় ক্লাস 7-এর বাচ্চা একটা মেয়ে। সিনিয়রদের দলের মাঝে এক আপু বলে ওঠে কথাটা। বাকিরাও বেশ হাসাহাসি করে তোহাকে নিয়ে। চোখ ছোট ছোট করে তাকায় তোহা। মন চাইছে মুখের উপর 2-4টে কথা শুনিয়ে দিতে, কিন্তু এতে হিতে বিপরীত হয়ে যেতে পারে। গলায় ঝুলে থাকা আইডি কার্ড নিশ্চয়ই আপনার বয়ফ্রেন্ড দেয়নি আমাকে আপু। কলেজ অথরিটি থেকে যখন দেওয়া হয়েছে, তারা নিশ্চয়ই আপনার থেকে একটু বেশিই বোঝেন। শান্তশিষ্ট চুপচাপ থাকা মেয়েটার এমন জবাবে মুখ হা হয়ে যায় সবার। বেশ কয়েকবার তোহাকে নিয়ে তারা মজা করেছে। প্রতিবারই চুপচাপ তাদের মনোরঞ্জন করেছে সে।
অথচ আজ যেন একটু বেশি ডেসপারেট হয়ে গেছে। সিনিয়রদের মুখের উপর এভাবে জবাব দেওয়ায় ক্ষেপে যায় তাদের মাঝের কয়েকজন। দুই একজন আবার মুখ টিপে হাসছেও। মেয়েটা রাগে অভিমানে খানিকটা তেড়ে এসে তোয়ার দিকে, তারপর শাসনের ভঙ্গিতে বলে ওঠে, সিনিয়রদের সাথে করা এই ব্যবহারের পরিণাম কি হতে পারে জানা আছে তো? হুম, জানা নেই তো আপু। ঠিক কি হবে বলা তো যায় না, কখন যেন কলেজ থেকে রেস্ট্রিক্টেড হয়ে গেলে। এবার খানিকটা ভয় পায় তোহা। মনে মনে বেশ কিছু কড়া কথা শোনায় সেই মানুষটাকে, যার দৌলতে আজ এদের মুখের উপর এতগুলো কথা বলেছে সে। তারপর বিতু চোখে তাকায় মেয়েটার দিকে, মিনমিনিয়ে বলে ওঠে, সরি আপু, আর হবে না, আমার ক্লাস আছে, আমি আসছি। তা বললে তো হবে না, ভুল যখন করেছ শাস্তি তো পেতেই হবে। আর তোমার শাস্তি হলো রুহেলকে প্রপোজ করবে। ও আচ্ছা, এটুকুই? এরপর চলে যেতে পারবো তো আমি? পারবে। আই লাভ ইউ রুহুল ভাইয়া। সিনিয়রদের মানে হলো বড় ভাই, সো ভাইয়াকে এটা বলাই যায়। টাটা। কয়েক জোড়া চোখ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তোহার দিকে। অবশ্য এই মেয়ের পরিবর্তন সবচেয়ে বেশি বিস্মিত রুহুল নিজেই। তার মতো চার্মিং একটা ছেলেকে শেষে কিনা একটা পুচকে মেয়ে ভাইয়া বলে চলে গেল। একজোড়া চোখ এতক্ষণ গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল তোহাকে। কিছুক্ষণ আগের হাসি খুশির চেহারা মুহূর্তে রং বদলায় তোহার শেষ কথায়। রাগী দৃষ্টিতে তাকায় তোহার দিকে, তারপর সরাসরি চলে যায় নিজের কেবিনে। স্যার আসবো? তোহার কণ্ঠ শুনে খুব একটা চমকায় না রনক, যেন সে জানতো তোহা আসবে। রাগের মাত্রা এতক্ষণে খানিকটা থিতিয়ে গেলেও তোহার আগমনে আবারও তরতর করে বেড়ে উঠল। চোখ তুলে তাকায় না সে, নিজের মতোই ব্যস্ত থাকে কাজে। তোহা মনে মনে ভাবল রনক হয়তো তাকে সম্মতি দিয়েছে ভিতরে আসার, কারণ চুপ থাকা সম্মতি লক্ষণ। কলেজের গেস্ট টিচার রনক রাজ কয়েক মাস আগে জয়েন করেছে। অল্প দিনের মাঝে তোহার সাথে বেশ খানিকটা সখ্যতাও গড়ে উঠেছে। ভিতরে আসার পারমিশন কি আমি দিয়েছি? একজন টিচারের পারমিশন ছাড়া তার কেবিনে আসতে নেই। এতটুকু কমন সেন্স কি নেই তোমার? কথাগুলো যেন কোনো শব্দ নয়, অদৃশ্য একটা তীর, যা একে একে গেঁথে থাকে তোহার হৃদয়ে। নরম মনে তোহার চোখ ভরে আসে কান্নায়। রনকের সাথে বেশ ভালো সখ্যতা আছে বলেই হয়তো এত সাহস হয়েছে তার। সে ভুল করেছে। রনক তো একজন টিচার, অনেক স্টুডেন্টের সাথে তার ভালো সম্পর্ক থাকতেই পারে, তাই বলে সেটাকে বন্ধুত্ব ভেবে ভুল করেছে। কয়েক কদম পিছিয়ে দরজার বাহিরে যায় তোহা, পিছন ফিরে মুছে ফেলে অবাধ্য চোখের অশ্রুকণা। সরি স্যার, আসছি, ক্লাসে লেট হচ্ছে। আর এক মুহূর্ত দাঁড়ায় না তোহা, হাতের পিঠে চোখ মুছতে মুছতে ক্যাম্পাস ছাড়ে। রাস্তার মাঝে ফুটপাত ধরে এলোমেলো পায়ে চলছে তোহা। ভীষণ কষ্ট হচ্ছে তার। রনকের এমন ব্যবহার সে আশা করেনি। ভীষণ চার্মিং না হলেও যথেষ্ট ভালো মানুষ রনক। চোখে মুখে হাসি হাসি একটা ভাব সর্বক্ষণ লেগেই থাকে। অল্প বয়সের এই টিচারকে প্রথম থেকে বেশ ভালো লাগে তোহার। পার্সোনালিটির দিক থেকে একেবারে যথার্থ যাকে বলে। রৌনককে আইডিয়াল মনে হলেও কখনো সখ্যতা করার চেষ্টা করেনি সে। সেই থেকে তাদের কথাবার্তা টুকটাক। তোহাকে তাদের চোখে চোখ রেখে অন্যায়ের প্রতিবাদ করার তিনিই বলেন। সখ্যতা তো সে করতে যায়নি, বরং রনক নিজেই এগিয়ে এসেছিল। তবে আজই ব্যবহার কেন? হালকা হাসে তোহা, মনে মনে আওড়ায়, পছন্দের মানুষগুলো দূরে থাকাই ভালো, কাছাকাছি এলেই সব কিছু নাই হয়ে যায়, হোক সে ভালোবাসা কিংবা অন্য কিছু। কিচেনে দুপুরের খাবার ব্যবস্থা করছে নম্রমিতা। আরিয়ান সাহেব দুপুরে রুটি খেতে পছন্দ করেন, সেজন্যই আটা মাখছে নম্রমিতা। কাজের মেয়েটা রান্নাঘর গুছিয়ে সব কাজ শেষ করে বাড়িতে গিয়েছে, বিকেলে আসবে আবার। রাফিদ আশেপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা, তারপর কাউকে না পেয়ে সরাসরি ঢুকে পড়ে কিচেনে। বেসিনের কাছে হেলান দিয়ে পেছন থেকে চুপি চুপি দেখতে থাকে নম্রমিতাকে। আশেপাশের কোনো খেয়াল নেই। নম্রমিতাকে এই অবস্থা দেখে দুষ্টুমিরা চেপে বসে রাফিদের মাথায়। ফ্রিজ থেকে এক টুকরো বরফ বের করে পিছন থেকে এক হাতে চেপে ধরে নম্রমিতার উন্মুক্ত কোমরে। শিউরে ওঠে নম্রমিতা। আকস্মিক এমন আক্রমণে খানিকটা ভয়ও পেয়ে যায়। চোখ ফাঁকিয়ে তাকায় নম্রমিতা। সামনের ছোট ছোট চুলগুলো চোখে মুখে এসে বিরক্ত করছে। এদিকে আবার কোমরে বরফ ঠেকিয়ে থাকায় ঠান্ডা শিরশির করছে শরীর। ছুটতে চাইলে আরও শক্ত করে চেপে ধরে রাফিদ। তারপর নম্রমিতা পরাজিত সৈনিকের ন্যায় বলে ওঠে, কি করছো রাফিদ? ছাড়ো, কেউ এসে যাবে তো? আসুক, বউকে জড়িয়ে ধরে আছি, অন্য কাউকে তো না। আমি কিন্তু বিরক্ত হচ্ছি। আটা মাখা হাত দিয়ে চোখের সামনে আসা চুলগুলো সরাতে সরাতে বলে নম্রমিতা। মলিন চোখে তাকায় রাফিদ। তারপর দুঃখী দুঃখী মুখ করে বলে ওঠে, যাদের ছোঁয়ার কোনো অধিকার নেই তারা ছুঁয়ে দিচ্ছে প্রতিনিয়ত, অথচ যার প্রাপ্য সেই ছোঁয়ার বাহানা খুঁজছে, ছুঁয়ে দিয়েও যেন ছুঁতে পারছে না।
রাফিদের কথা শুনে বেশ খানিকটা অবাক হয় নম্রমিতা। কথার মানে বোধগম্য হতে শব্দ করে হেসে ওঠে সে। ক্যাম্পাসের সিনিয়র জুনিয়র সব বিল্ডিং খুঁজেও তোহাকে কোথাও পাওয়া গেল না। লাইব্রেরি থেকে শুরু করে প্রতিটা করিডোর এমনকি ছাদেও খুঁজতে বাদ দেয়নি রনক, কিন্তু ফলাফল শূন্য। অজানা আশঙ্কায় বুক ধুকপুক করছে তার। তোহার সাথে করা ব্যবহারের জন্য অনুতপ্ত সে। মেয়েটাকে একটু বেশি বুকে ফেলেছে। সদ্য কিশোরী তোহার টলমলে অশ্রুসিক্ত চোখ তার দৃষ্টি এড়ায়নি, তবু রাগের কাছে অনুভূতিটা নত স্বীকার করেছে। ক্যান্টিনে ব্যাগের উপর মাথা রেখে শুয়ে আছে প্রীতি। হুট করে তার রাগ হচ্ছে তোহার উপর। মেয়েটা আসবে বলেই তো সে এসেছিল কলেজে, কিন্তু একেবারে লাপাত্তা সে। একা একা ক্লাস করতে কোনো মতে রাজি নয় প্রীতি। মনে মনে তোহাকে শখানেক গালি দিয়ে ব্যাগ কাঁধে উঠে দাঁড়ায়। উদ্দেশ্য বাড়িতে যাওয়া। পিছন ঘুরতে হুট করে রৌনককে দেখে খানিকটা বরকে যায়। সাথে অবাকও হয় বেশ। রৌনককে কেমন যেন অস্থির লাগছে। কিছু নিয়ে চিন্তিত উনি। আসসালামু আলাইকুম স্যার, কিছু বলবেন? বেশ খানিকটা অস্বস্তি হচ্ছে রনকের। প্রীতিকে কিভাবে জিজ্ঞেস করবে বুঝতে পারছে না। আবার না জিজ্ঞেস করেও উপায় নেই। চিন্তা হচ্ছে তার ভীষণ। উপায়ন্তর না পেয়ে রনক আমতা আমতা করে বলে ওঠে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসলে তোহাকে খুঁজছিলাম, একটু দরকার ছিল। রনকের কথা শুনে প্রীতি কিঞ্চিত অবাক হলেও মুখে তা প্রকাশ করে না। মলিন কণ্ঠে বলে ওঠে, ও তো আজ আসেনি স্যার, ক্লাসেও তো দেখলাম না। তোহা এসেছিল, আমি আসলে একটা কাজ দিয়েছিলাম, সকালে ব্যস্ত থাকায় কথা বলার সময় পাইনি। কিন্তু আমার তো ওর সাথে দেখা হয়নি। আপনি দাঁড়ান, আমি দেখছি কল করে। যদি ক্যাম্পাসে থাকে তো চলে আসবে। বেশ কয়েকবার রিং হওয়ার পর ফোন তোলে তোহা। বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছিল সে। ফোনের আওয়াজে ঘুম ভাঙে। ডুলু ডুলু চোখে ফোন রিসিভ করে, তোহা কোথায় তুই? ক্যাম্পাসে এসেছিস শুনলাম। প্রীতির কথা শুনে ঘুম ছুটে যায় তোহার। আবারও মনে পড়ে রনকের বলা কথাগুলো। ঠোঁট ফুলিয়ে কান্নারা যেন বীর জমাতে চায়। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলে, ভালো লাগছিল না, তাই বাড়িতে চলে এসেছি। এখন রাখছি, পরে কথা বলবো। প্রীতির কথা শোনার আর অপেক্ষা না করে কলটা কেটে দেয় তোহা। মনটা বড্ড ভার হয়ে আসে আজ। মনে মনে ঠিক করে নেয় রনকের সাথে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে চলবে সে। আর কখনো বন্ধুত্বের দাবিদার হবে না সে। স্যার হিসাবে ঠিক যতটুকু প্রয়োজন সেটুকুই কথা বলবে, এর বেশি নয়। জোর করে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। রনক বন্ধুত্বের হাত বাড়িয়েছে তো কি হয়েছে? বাড়ানো হাত গ্রহণ করতেই হবে এমন কসম তো কেউ দেয়নি। সে ফিরিয়ে দিবে, রাখবে না কোনো সম্পর্ক রৌনকের সাথে। রনক চাইলেও না। তোহা বাড়িতে চলে গেছে কথাটা শুনে খানিকটা মনক্ষুণ্ণ হয় রনকের। তবু মুখে অমায়িক হাসি বজায় রেখে প্রীতিকে বিদায় জানিয়ে নিজেও চলে যায় গন্তব্যে। তোহাকে তার ভালো লাগে এটা রনক জানে, তবে এতটা উতলা তো কখনো হয়নি। আজ হঠাৎ করে এমন উন্মত্ততা কিসের? তোহা তো কোনো দোষ করেনি, বরং সে রুহেল ভাইকে বানিয়ে কথাটা বলেছে। তাও তো সে মেনে নিতে পারছে না। কেন মনে হচ্ছে তোহা তাকে ছাড়া অন্য কাউকে গুরুত্ব না দিক? তবে কি সে ভালোবেসে ফেলেছে তোহাকে? না না, এ সম্ভব নয়। তোহা তার স্টুডেন্ট। টিচার মানেই হলো গুরু। গুরুজনের জায়গাকে এভাবে কলঙ্কিত করার অধিকার তো তার নেই। সকালে ঘুম ভাঙতে নম্রমিতার চোখের সামনে ভেসে ওঠে রাফিদের মুখ। তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে শান্তিতে ঘুমাচ্ছে সে, যেন ছেড়ে দিলেই কোথাও পালিয়ে যাবে। ঘুমের মাঝের প্রতিটা নিঃশ্বাস এসে ঠেকছে নম্রমিতার গলায়। অদ্ভুত এক উষ্ণ শিহরণে রোমাঞ্চিত হচ্ছে দেহ মন। ভালো লাগছে রাফিদকে এত কাছ থেকে দেখতে। নম্রমিতার ডান হাত বাড়িয়ে আলতো হাতে এলোমেলো করে দেয় রাফিদের চুল। আলতো হাতে শুয়ে দেয় রাফিদের আদরের ঠোঁট, যা বেশ আদর ভঙ্গিতেই ফুলিয়ে রয়েছে রাফিদ। সকাল সকাল গোসল শেষে ওয়াশরুম থেকে বের হয়েছে নম্রমিতা। ততক্ষণে রাফিদ সজাগ। ঘুম ভেঙেছে কিছুক্ষণ আগে। ফোলা ফোলা চোখে নম্রমিতার দিকে তাকিয়ে শব্দ করে হেসে ওঠে। ব্রুকুসকে তাকায় নম্রমিতা। অসময়ে এমন উচ্চস্বরে হাসার কারণ বোধগম্য হচ্ছে না তার। রাতে কিছু কি হয়েছিল নম্র? না, তেমন কিছু তো হয়নি। আচ্ছা, কেমন কিছু হয়নি? বাই এনি চান্স তুমি কি আমার ঘুমের সুযোগে? রাফিদের টেনে টেনে বলা দুষ্টুমি ভরা কথাগুলো শুনে লজ্জায় অন্যদিকে ফিরে যায় নম্রমিতা। ছি, খালি খারাপ কথা তোমার, তাই না? খারাপ একটা লোক। তুমি খারাপ কাজ করতে পারো আর আমি বললেই দোষ? হুম, এটা তো ঠিক নয় নম্র। লুকিয়ে লুকিয়ে আমাকে আদর করবে আর আমি কোনো সুযোগ পাবো না, তা কী করে হয়? চুপ করো প্লিজ। কী সব উল্টাপাল্টা কথা বলছো সকাল সকাল? আচ্ছা, তাহলে সকাল সকাল গোসল করলে কেন বলো? আমি যতদূর জানি হাজব্যান্ড অনেক বেশি বেশি আদর করলে সকালে গোসল করতে হয়। চোখ পাকিয়ে তাকায় নম্রমিতা, এক প্রকার তেড়ে যায় গলা চেপে ধরার ভঙ্গিতে। ভাইয়া আসবো?
তোহার কণ্ঠ শুনে সিটকে দূরে সরে যায় নম্রমিতা। তারপর মিষ্টি হেসে তোহাকে ভিতরে আসতে বলে। ডিস্টার্ব করলাম নাকি ভাবি? আরে না না, তোমার যখন ইচ্ছে আসবে, পারমিশন নেওয়ার দরকার নেই বুঝলে। মিষ্টি হেসে মাথা নাড়ে তোহা, যার অর্থ সে বুঝেছে। বাবা, এত সকাল সকাল গোসল করছো যে ভাবি, রাতে কি হয়েছিল? তোহার কথা শুনে যেন ব্যবসাকা খেয়ে যায় নম্রমিতা আর আফির দুজনেই। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। দুজনের দিকে সন্দিহান চোখে তাকায় তোহা। তারপর পিক করে হেসে বলে ওঠে, নিশ্চয়ই এই কাজ ভাইয়া, তাই না? মানে? এই যে বিছানায় টয়লেট করে দেওয়া, সেই জন্যই তো গোসল করতে হয়েছে সকাল সকাল তোমাকে, তাই না? হাফ ছেড়ে বাসে নম্রমিতা। এতক্ষণ কি না কি ভেবে অহেতুক লজ্জায় পড়ে গিয়েছিল সে। তারপর গমগমে কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক বলেছ তুমি। তোমার ভাইয়েই তো। এই কিসের আমি? আমি কি বাচ্চা নাকি যে বিছানায় টয়লেট করে দিব? রাফিদের রাগী কণ্ঠ শুনে হাহা করে হেসে ওঠে নম্রমিতা আর তোহা দুজনেই। মলিন চোখে তাকায় রাফিদ। শোনো তোহা, আসলে এমন কিছুই না, সকাল সকাল অনেক গরম লাগছিল তো, তাই গোসলটা সেরে নিলাম। সম্মতিসূচক মাথা নেড়ে রাফিদের হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে চলে যায় তোহা। নম্রমিতা উকিঝুঁকি দিচ্ছে কাগজে কী আছে তা দেখার জন্য। অজানা জিনিস জানার প্রতি মানুষের আগ্রহ অনেক বেশিই থাকে। নম্রমিতাও তার ব্যতিক্রম নয়। কাগজে কী আসছে তা দেখার জন্য আগ্রহ হচ্ছে তার ভীষণভাবে। রাফিদ পেপারগুলো চেক করতে করতে আর চোখে তাকায় নম্রমিতার দিকে। তারপর সেগুলো এগিয়ে দেয় নম্রমিতার দিকে। কি এগুলো? তোমার মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম আমি, সেই পেপারগুলোই তুলে আনতে বলেছিলাম তোহাকে। তোহাদের কলেজের অ্যাডমিশন করিয়েছি, দুজনে একসাথে যাতায়াত করতে সুবিধা হবে তোমাদের। নম্রমিতা খুব খুশি হয়, কিন্তু পরক্ষণে কিছু একটা ভেবে মলিন করে ফেলে মুখভঙ্গি। কি হলো? আমি এখন এই বাড়ির বউ রাফিদ, আমার বিয়ে হয়ে গেছে। বাড়ির বউদের পড়াশোনা করা ভালো দেখায় না। এসব নিয়মে তোয়াক্কা করা কবে থেকে শুরু করলে তুমি? যখন থেকে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তখন থেকে বুঝতে শিখেছি আমার পাশে কেউ নেই। বাঁচতে হলে এই সমাজের নিয়ম নীতির আওতায় বেঁধে থাকতে হবে, নয়তো পদে পদে অপমান, অবমাননার নিষ্ঠুরতা ছাড়া আর কিছুই পাবো না। ঠিক তখন থেকে তোয়াক্কা করা শুরু করে দিয়েছি। প্রেমাঙ্গিনায় আগত সমস্ত কাটায় পা ফেলার আগে একজোড়া হাত পাবে আমৃত্যু অবধি, পা আর কাটার মাঝে দেওয়াল হয়ে। কথা দিলাম। আজ 3 দিন পর কলেজে এসেছে তোহা। এই কয়েকদিন নিজেকে সময় দিয়েছে। পরিবারের সাথে খুনসুটিময় কিছু সময় কাটিয়ে নিজেকে মাতিয়ে রাখার চেষ্টা করেছে। কখনো আবার একাকিত্ব সময় ভেবেছে নিজেকে নিয়ে। গুছানোর চেষ্টা করেছে অগোছালো ছন্নছাড়া মনকে। সদ্য যৌবনে পা দেওয়া মেয়েদের মনে দোলাচল হয় ভিন্ন। হঠাৎই পথ চলা কাউকে হুট করে ভালো লাগে, আবার চিরপরিচিত কাছের মানুষটার প্রতি অনুভূতি শূন্য লাগে। তবে রনকের ব্যবহার কিভাবে যেন তার মনে গেঁথে গেছে। মনে প্রাণে সে চায় রনক আর তার সামনে না আসুক। তাকে অপমান করার কিংবা কিছু কথা শোনানোর স্বাদ থাকলেও সাধ্য যে তার নেই। ক্যাম্পাসের দক্ষিণ দিকে কৃষ্ণচূড়া গাছ, তার সামনে ছোট একটা জলাশয়। জলাশয়টা বেশ খানিকটা ছোট আর গাঁটবিহীন হওয়ায় পুকুর ঠিক বলা চলে না। সুবিন্যস্ত কৃষ্ণচূড়া গাছের অসংখ্য ফুল পড়ে আছে জলাশয়ে। গাছের নিচের দিকের মাটিতেও বেশ কিছু ফুল বিছিয়ে রয়েছে স্তরের নেই, যেন রেড কার্পেট। মাঝে মাঝে কয়েকটা ফুল গাছ থেকে নিচে পড়ছে। তোহা তা লুফে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। তোহাকে দুহাত বিছিয়ে এভাবে উপভোগ করতে দেখে হাসে প্রীতি আর নাফিসা। তারাও এগিয়ে যায় তোহার দিকে। পায়ের শব্দ অনুভূত হতে চট করে চোখ খুলে ফেলে তোহা। আঙ্গুল তুলে শাসিয়ে বলে ওঠে, একদম জুতো পরে এদিকে পা বাড়াবি না কেউ। আস্তে ভাবে জুতো খুলে আয় আমার রাজ্যে। তোহার কথায় মুখ বেঁকিয়ে তাকায় নাফিসা। চোখ ছোট ছোট করে কোমরে দুহাত গুজে বলে ওঠে, তোর রাজ্য? সিরিয়াসলি তোহা? এটা হলো প্রাকৃতিক সম্পদ, এটা আমাদেরও রাজ্য। সে তো ভালো কথা, কিন্তু জুতো পরে আসলে ফুলগুলো পিষে যাবে, তাই জুতো পরে আসতে পারবি না। সানিয়া কিছু বলতে গেলে তাকে থামিয়ে দেয় প্রীতি। তারপর দুজনে জুতো খুলে তোহার কাছে যায়। 3 বান্ধবী একসাথে ফুলের বিছানায় বসে পা জ্বলিয়ে দেয় জলাশয়ে। তারপর নানান কথা আলোচনা নিয়ে খোশ গল্প মেতে ওঠে। তোহা জানিস কি হয়েছে? প্রীতির কথা শুনে প্রশ্নবিদ্ধ চোখে সেদিকে তাকায় তোহা, যার অর্থ কি হয়েছে? আমাদের যে গেস্ট টিচার আছে না, রনক স্যার, উনি তোকে খুঁজছিলেন। কি যেন একটা কাজ আছে বলছিলেন। কিছু কি হয়েছে?
গাছাড়া পাপ নিয়ে পানিতে পা দিয়ে চলাৎ চলাৎ শব্দ করে তোহা। উৎসুক জনতার ন্যায় উত্তরের অপেক্ষায় তোহার দিকে তাকিয়ে থাকে প্রীতি আর সানিয়া। বেশ কিছু খানিকটা সময় পেরিয়ে গেলে তোহা কিছু বলল না। বিরক্ত হয় তারা। দেখ খালি চুপ করে থাকে। কিছু জিজ্ঞেস করলেও যে মানুষ এমন চুপ করে থাকে তা তোকে না দেখলে জানতাম না। বলদ একটা, ভালো মুডটাই নষ্ট করে দিল। ফিক করে হেসে ওঠে তোহা। প্রীতি মেয়েটা তাকে যে ঠিক কতখানি ভালোবাসে তা সে জানে। একেবারে বোনের প্রতিচ্ছবি যেন। কলেজ জীবনে যেখানে সবাই নিজেদেরকে নিয়ে ভাবতে ব্যস্ত, সেখানেই মেয়েটা সর্বদা তাকে নিয়ে ভাবে। অনেকটা বেশি বোঝে। এই যে কথায় কথায় রাগ দেখানো, এটাও ভালোবাসার এক প্রতিচ্ছবি। কিছু হওয়ার ছিল কি আমাদের মাঝে? স্যারের সাথে একটা স্টুডেন্টের নিশ্চয়ই প্রেম হতে পারে না। আবার বন্ধুত্ব হওয়াটা অস্বাভাবিক। সেক্ষেত্রে কিছু হওয়ার লক্ষণ তো আমি দেখছি না। তোহার কথা শুনে বাঁকা চোখে তাকায় সানিয়া। উৎসাহ নিয়ে বলে ওঠে, বাই এনি চান্স তুই কি স্যারকে ভালোবেসে ফেলেছিস তোহা? বিস্ময়ে হতবাক তোহা। দুঃখ করে উঠল তার বুকের ভিতর। কেমন যেন আনসান করছে তার শরীর। উস্কো খুস্কো লাগছে নিজেকে। সানিয়ার বলার কথাটা যেন তার সহ্য হলো না। অস্বস্তি হচ্ছে ভীষণ। সত্যি কি সে ভালোবেসে ফেলেছে ওই খারাপ মানুষটাকে, যে কিনা বিনা অপরাধে কোনো আগাম বার্তাবিহীন আসমকাই তাকে এত কষ্ট দিয়ে গেল? কই, সে যেতে গেলে একটা বারও তো আটকালো না। না, সে ভালোবাসে না ওই লোকটাকে। বাসে না, বাসে না, বাসে না। একদমই ভালোবাসে না। ক্যাম্পাস বিল্ডিংয়ের কাছাকাছি আসতে তোহার চোখ পড়ে খানিকটা দূরে দাঁড়ানো সিনিয়রদের দলের উপর। পাশ কাটিয়ে চলে যেতে গেলে কারো কণ্ঠ শুনে থেমে যায় তোহা। সানিয়ার প্রীতি গ্যার গড়িয়ে তাকায় ব্যক্তিটার দিকে। রুহুল এদিকে এগিয়ে আসছে। ভয় পায় প্রীতি, কারণ সিনিয়ররা শাস্তি ছাড়া এভাবে যেতে দিবে না। এদিকে মনে মনে বেশ খুশি হয় সানিয়া। রুহুল ছেলেটাকে সে প্রথম দিন থেকে পছন্দ করে। পুরোই চকলেট বয়। কলেজের অধিকাংশ মেয়েই এই ছেলেকে একবার হলেও ক্রাশ খায় নিশ্চিত। রুহুল যত এগিয়ে আসে সানিয়ার মুখের লজ্জার আভা ফুটে ওঠে। তোহার সামনে গিয়ে দাঁড়ায় রুহেল। কেমন আছে তোহা? জি ভাইয়া, ভালো। কিছু কথা বলার আছে, একটু আসতে পারবে? আমার তো ক্লাস আছে ভাইয়া। ভাইয়া? আর একবার ভাইয়া ডাক শুনলে সোজা তোমার বাড়িতে গিয়ে সম্পত্তিতে ভাগ বসাবো। নিজের অজান্তে পিক করে হেসে দেয় তোহা। তোহাকে হাসতে দেখে নিজেও হাসে রুহেল। ক্লাস শেষে লাইব্রেরিতে অপেক্ষা করব। কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ায় না তোহা। পিছন ফিরে তাকালে হয়তো দেখতো তার ফিরতি অপেক্ষায় কেউ প্রাণ ভরে শ্বাস টেনে নিল। হাসালো বটে। ক্লাস নেওয়ার মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে রনক তোহা দিকে। কিন্তু তোহা একবারের জন্য তাকায় না সেদিকে। তবুও রনক তাকাচ্ছে, বারবার তাকাচ্ছে, একটু পরপরই তাকাচ্ছে। একবার চোখাচোখি হবে সেই আশায়। সে কেন যেন চাইছে এমনটা, কারণটা সে তার নিজের অজানা। ফাঁকা দীর্ঘশ্বাস ফেলে রনক আবারও মনোযোগ পড়ানোতে। ক্লাসরুমের কর্নারের দিক থেকে ফিসফিস করে কথা বলার আওয়াজ আসছে। পড়ানো রেখে সেদিকে তাকায় রনক। তোহার পাশের মেয়েটা কথা বলছে। তোহার সাথে কথা বলার সুযোগ খুঁজে পায় রনক। জোর করে তোহাকে ডেকে দাঁড় করায় সে। ক্লাসরুমে এত কথা কিসের? হতভম্ব হয়ে যায় তোহা। ক্লাসের এতগুলো স্টুডেন্টদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে অস্বস্তি লাগছে তার। কিন্তু কিছু করার নেই। রনক যে ইচ্ছে করে এমনটা করেছে তার বুঝতে বাকি নেই তার। ভরাক্রান্ত মন হয় তার। আমি কথা বলিনি। তোহার কথার মাঝপথে থামিয়ে দেয় রনক। গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ক্লাসের মাঝে অরাজকতার সৃষ্টি করো না। ক্লাস শেষে দেখা করবে আমার সাথে। বেঞ্চে মাথা ঠেকিয়ে বসে পড়ে তোহা। চোখের কান্নি শুপসে গড়িয়ে পড়ছে কয়েক ফোঁটা অশ্রুকণা। অকারণেই পুরো ক্লাসের মাঝে করা এই অপমান ভীষণ লেগেছে তার। সে তো কিছু করেনি, তবে কি ইচ্ছে করে রনক তাকে অপমান করলো? মনে মনে অভিযোগের সুর তুললেও মুখে আর প্রকাশ করল না। অভিযোগগুলো সযত্নে একের পর এক জমা হতে থাকলো মনের কোনো এক কোণায়, যা কখনো প্রকাশ পাবে কিনা জানা নেই। তবে সে চায় না প্রকাশ করতে। অভিযোগ হোক কিংবা অভিমান, তা তো তার একান্তই ব্যক্তিগত সম্পত্তি। কখনো কেউ মনের দুয়ারে প্রবেশ করে একে একে সেগুলো মুছতে পারবে কিনা জানা নেই। তবে যতদিন না কেউ এসে ওগুলো মুছে ফেলে, ততদিন সযত্নে রাখবে প্রিয় কারোর অবহেলা কিংবা অপমানগুলো। লাইব্রেরির কর্নারের এক চেয়ারে বসে আছে তোহা। মূলত রুহুলের জন্য অপেক্ষা করছে সে। লাইব্রেরির রুমে খুব বেশি মানুষ না থাকলেও কমও নেই। যারা আছে সবাই নিজেদের কাজে ব্যস্ত। পিনপতন নীরবতার মাঝে চেয়ার টানা শব্দ যেন ভয়ঙ্কর ঠেকলো সবার কাছে। রুহুল ভাবলেশহীন। তোহা পাশে তাকিয়ে হালকা হাসলো। রুহুল একবার তাকায় লাইব্রেরির রুমের দিকে। তাও সবাই জুনিয়র। টেবিলে হালকা শব্দ করে কিছু একটা ইশারা করতে রুম খালি করে বেরিয়ে যায় সে।
স্বভাবত সিনিয়রদের বেশ মান্য করে চলে জুনিয়ররা, কারণ এক্সামের সময় সাজেশন হোক বা টিপস সব কিছু সিনিয়রদের থেকে সহজে পাওয়া যায়। কি হলো, সবাইকে চলে যেতে বললেন কেন? তোহার কথা শুনে কিছুটা কাছে টেনে খানিকটা ঝুঁকে পড়ে রুহুল টেবিলের উপর, দুহাত বাস করে রাখে টেবিলে। ফাইনাল ইয়ারের এক্সাম কয়েক মাস পরেই। সারা বছর বইয়ে মুখ গুজে থাকার স্টুডেন্ট রুহেল নয়, আবার একেবারে টেনে টুনে পাশ করার মতোই নয়। একেবারে যাকে বলে নাওয়া খাওয়া বলে বইয়ে মুখ গোজা। কিন্তু এই রীতি খণ্ডাচ্ছে কিছুদিন যাবৎ। দীর্ঘশ্বাস পেলে রুহেল তারপর তোহার চোখে চোখ রেখে বলে, লাইব্রেরির নীরবতার মাঝে কথা বলায় ডিস্টার্ব হতো ওদের, সেই সাথে অস্বস্তিতে পড়তে তুমিও। ও আচ্ছা, ভয় করছে আমাকে? একদমই না। তাহলে তো বেশ। হুম, আমাকে ভালোবাসবে? কিছুক্ষণ নীরবতা কাটিয়ে রুদ্ধশ্বাসও বলে ওঠে রুহেল। তোহা চমকায়, যদিও রুহেলের আচরণে খানিকটা আভাস তার হয়েছিল, তবে এভাবে সরাসরি বলবে সে আশা করেনি। তোহাকে চুপ থাকতে দেখে ঠোঁট কামড়ে ধরে রুহেল। তারপর আবারও বলে ওঠে, আমাকে ভালোবাসার বিনিময়ে কি চাইবে তুমি? 20 কোটি টাকা? ঠোঁট কামড়ে হাসে রুহেল। তোহা যে মজা করেছে সে ঠিক বুঝতে পারছে। আর আপনার সব সম্পত্তি আমার নামে লিখে দিবেন। আচ্ছা, তারপর? এই, আপনি কি পাগল নাকি? যা বলছি সব হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছেন। ধরে নাও পাগল কারো প্রেমে, এতটাই পাগল যে তাকে পেতে আমার সর্বস্ব বিলিয়ে দিতেও আমি রাজি। আর সে তো মাত্র আমার সম্পত্তি চেয়েছে। পাগল নাকি? আমি তো মজা করেছি। আমার সবচেয়ে বড় সম্পত্তি তো আমি নিজেই, যদি সেটাই দিয়ে দেই। চোখ টিপ দেয় রুহেল। লাজুক হাসে তোহা। ভালোবাসবে না আমাকে? না। মেরে দিব কিন্তু একদম। তাই দিন। মারবো, তবে আমার প্রেমে ডুবিয়ে, একেবারে ডুবিয়ে রাখবো ভালোবাসায়। আমি তো বাসবো না। আমি ভালোবাসবো। কোনো সমস্যা? আর আমার তোমাকে লাগবে তোহা, ভীষণভাবে প্রয়োজন তোমাকে। 2 দিন পর যদি ভালোবাসা নাই হয়ে যায়, এই জন্মে তার কমার নয়, বরং বাড়তে থাকবে সময়ের সাথে। ভালোবাসা না কমার গ্যারান্টি যদি আমি নেই, তুমি কি আমার হবে? হব। খুশিতে আত্মহারা হয়ে যায় রুহেল। অনুভূতি প্রকাশের মাধ্যমে হিসাবে টেনে নেয় তোহার বাম হাত। আবেগ আপ্লুত হয়ে ঠোঁট ছোঁয়ার হাতের উল্টো পিঠে। নব্য অনুভূতির জোয়ারে ভেসে যায় তোহা। বন্ধ করে ফেলে চোখ। আচমকা কিছু একটা শব্দে চমকে ওঠে তোহা। রুহেলের হাতের মুঠোয় রাখা হাত টেনে নেয় জোরপূর্বক। শব্দের উৎসর খুঁজে সামনে তাকাতেই পড়ে যায় রনক। হাতের মাঝে রাখা বই সশব্দে নিচে পড়ে লুটোপুটি খাচ্ছে। থতমত খেয়ে যায় তোহা। কিছু বলার আগে সেখান থেকে চলে যায় রনক। একবারও পিছনে ফিরে তাকায় না। কেবিনের মাঝে পায়চারি করছে রনক। তোহার বলা সেই শব্দটা যেন ছুরি দিয়ে আঘাত করছে তাকে। অশান্ত লাগছে নিজেকে। কেন যে এমন হচ্ছে তার জানা নেই। তোহাকে অন্য কারোর সাথে মেনে নিতে পারছে না। সময়টা সন্ধ্যা আর রাত্রির মিলনকাল। গোধূলি মিটেছে, বেশ অনেকটা সময় পেরিয়েছে। আবার একেবারে গভীর রাত্রিও নয়। অদ্র সন্ধ্যাকার ছাদের জ্যোৎস্নার আলোয় খানিকটা আলোকিত প্রকৃতি। বেশ অনেকটা ক্লান্ত লাগছে তাকে। নম্রমিতা কিচেন থেকে লেবুর শরবত বানিয়ে এনে সাইড টেবিলে রাখে। এরপর ব্যাগ থেকে রাফিদের ল্যাপটপ বের করে নিয়ে বসে কাটে। যদিও ক্লাস শুরু হতে দেরি আছে, তাও মাঝে অনেকটা গ্যাপ পড়ে যাওয়ায় সেগুলো নিয়ে বসতে চায় নম্রমিতা। যত দ্রুত সম্ভব মা আর বোনকে ওই বাড়ি থেকে বের করে আনতে হবে তাকে। সাসার দহে বাঁচতে দিবে না তাদের। ল্যাপটপ অন করতে চোখে মুখে বিষণ্ণতা চেয়ে যায় নম্রমিতার। সেদিনের ফোনের পিকটা ল্যাপটপেও সেট করা। বুকের মাঝে সিনসিন ব্যথা অনুভব হয়। মিথ্যে মনে হয় এই কয়েকদিনের ভালোবাসার সংসার। হুট করে রাফিদের বদলে যাওয়া প্রতিশোধের বদলে হুট করে তাকে কাছে টেনে নেওয়া, এসবে কেমন যেন গোলাটে লাগছে। সত্যি কি সে এই সম্পর্কটা নতুন করে একটা সুযোগ দিয়েছে? খুব বড় ধরনের এক ঝটকা। কণ্ঠনালী খা করে ওঠে নম্রমিতার। এগুলো ভাবলেই বাকরুদ্ধ লাগছে। একেবারে জলাঞ্জলি দিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিল। তখনও মেনে নিয়েছিল বাঘ-গিল্লি খেলা। যখন জানতে পেরেছিল বাবার জন্য আজ তারা একে অপরের এতটা ভালোবাসার পরে আলাদা জীবনে, সেদিনও কষ্ট হলেও মেনে নিয়েছিল সে। মানিয়ে নিয়েছিল প্রতিনিয়ত দগ্ধ হয়ে চলতে থাকা ঘাগুলো। শ্বশুরবাড়িতে মানসিক সেই সাথে শারীরিক অত্যাচারগুলো। গিলেছে তাদের দেওয়া অসহনীয় নির্যাতন। ভাগ্যর ফেরে রাফিদ যে আর কখনো তার হবে এ কথা কল্পনায়ও আসেনি। তবুও বাস্তবে এসেছে। এসেছে তার স্বপ্নের পুরুষ, ভালোবাসার পুরুষ, হৃদাঙ্গিনায় ভালোবাসার মুঠো ফুল হাতে। ফুলের বদলে কাটা হয়ে বিঁধবে না তো তার জীবনে আবার। ওয়াশরুম থেকে টাওয়াল পেঁচিয়ে বের হয় রাফিদ। নম্রমিতা থম মেরে বেডের উপর বসে থাকতে দেখে ব্রোজোড়া হালকা কুঁচকে ফেলে।
মাথা এলিয়ে দেয় নম্রমিতার কোলে। আচমকা ভাবনার মাঝে চমকে ওঠে নম্রমিতা। রাফিদকে কোলে মাথা রাখতে দেখে চোখ ফিরিয়ে তাকায় তার দিকে, তারপর চোখ বড় বড় করে ফেলে। ইস, কি অবস্থায় শুয়ে আছো তুমি? কেন, খারাপ কিছু কি আছে এতে? এভাবে টাওয়াল পেঁচিয়ে রুমে আসে নাকি কেউ? আবরার চৌধুরী রাফিদ আসে, তাও আর তার বউয়ের সামনে। হট হয়ে যাচ্ছ নাকি আমার বডি দেখে? চিহ, কী সব বাসা! ওরে আমার ভালোবাসার অধিকারিনী, আসো একটা চুমু দেই। ইস, যা তা একেবারে। ক্যাম্পাসের পিছনের দিকের বাগানে বসে আছে রুহেল, পাশের নির্বিকার চিত্তে বসে আছে তোহা। এক হাতে গাছ ছেড়ে দূরে সরে ফেলছে সে। রুহুল আনমনা হয়ে দেখছে সেই দৃশ্য। মেয়েটাকে যে সে ভীষণ ভালোবাসে এমনটা নয়, তবে ভালো লাগে। কিছুদিন যাবৎ তোহার কথা ভাবতে ভাবতে যাচ্ছা তাই অবস্থা হয়ে গিয়েছিল তার। মূলত তোহার করা ইগনোর সে মেনে নিতে পারেনি। কলেজের বাকি মেয়েদের মতোই যদি তোহা তার সাথে কথা বলার আগ্রহ দেখাতো, তবে তার মস্তিষ্ক জুড়ে ঘুরতো না তোহা নামের মেয়েটা। প্রেম নিবেদনের মাধ্যমে তাকে নিজের করে নেয়। মূলত নিজের মানসিক অশান্তির জন্য সে তোহাকে চেয়েছে। তোহা আনমনা হয়ে ভাবছে রনকের কথা। সেদিনের পর থেকে রনক আর তার সাথে কথা বলার চেষ্টা করেনি, বরং কিছুটা এড়িয়ে চলছে। রাগ হয় তোহার। গাছগুলো এমনভাবে মুঠোয় ধরেছে যেন সেগুলো গাছ নয়, স্বয়ং রনকের মাথার চুল। একজনের সাথে সম্পর্ক থেকে অন্য কারো কথা ভাবছে। সবচেয়ে বড় কথা, রনক তার শিক্ষক। শিক্ষক আর ছাত্রের রিলেশন ব্যাপারটা বরাবরই অপছন্দের তালিকায় তার। কার কথা ভাবছো এত? রুহেলের কণ্ঠ শুনে চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসে তোহা। মাথা রাখে রুহেলের কাঁধে, তারপর দীর্ঘশ্বাস ফেলে মৃদু হাসে। তুমি আছো তো আমার পাশে, নতুন করে আবার কার কথা ভাববো? পাশে যে আছি, তাকাচ্ছ কই আমার দিকে? তোহা হাসে, রুহেলের প্রতিটা কথা মুগ্ধ করার মতোই। একেবারে আবেগের পরশা সাজিয়ে বলে বসে যেন। কি যেন এক মায়া টানে তোহার কিশোরী মনকে ভীষণভাবে। যেখানে বিবিকে চেয়ে আবেগ বেশি, ভালোবাসার চেয়ে ভালো লাগাময় কথার মূল্য বেশি। এ সময় মনে হয় যেন আকাশের সাত সার হাতে এনে প্রস্তুত তার প্রেমিক পুরুষ। এক মুহূর্ত বাঁচবে না এই মানুষটাকে ছাড়া। জীবনের সবচেয়ে বড় বড় ভুল কাজগুলো হয় এই বয়সেই, যার জন্য পস্তাতে হয় সারাটা জীবন, যার দাম এক জনমে দেওয়া যায় না। কিছু আবেগ কোনো মুহূর্তের তাড়নায় বলতে বসে পরিবার, এমনকি নিজের সম্মানের কথা। তোহা জানিস, রনকটার স্যার ট্রান্সফার নিচ্ছেন। প্রীতির কথায় দুঃখফুক শব্দে বাড়তে থাকে তোহার হৃদস্পন্দন। রনক কলেজ ছেড়ে যেতে পারে না, রনককে আর দেখতে পাবে না ভাবলেই বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। সে তো রুহেলকে ভালোবাসে, তবে কেন রনকে চলে যাওয়া মেনে নিতে পারছে না? শুধুই কি অল্প দিনের বন্ধুত্বের টানে নাকি অন্য কিছু? রনকের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে তোহা। অল্প কিছু দিনের ব্যবধানে ভিতরে যাওয়ার সাহস কুলাতে পারছে না। কি সাবলীলায় চলে যেত এই কেবিনে, তবে আজ কেন এত ভয় হচ্ছে? তবে কি সেদিন লাইব্রেরিতে রুহেলের সাথে দেখে ফেলেছিল তাকে, তাই এ দশা? প্রায় প্রতিটা ছেলে মেয়ে প্রেম করে, তবে সে কেনই বা এত ভয় পাচ্ছে? বুক ফুক দিয়ে এক বুক সাহস নিয়ে ভিতরে ঢুকে তোহা। স্যার, আসবো? পরিচিত কণ্ঠস্বর শুনে চমকায় রনক। চোখ তুলে তাকালেও যেন বিশ্বাস হচ্ছে না তার। স্বাভাবিক রেখে তোহাকে ভিতরে আসার অনুমতি দেয়। কিছু বলবেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনিও নিশ্চয়ই বেশ ভালো আছেন মিস তোহা। তো কিছু কাজ ছিল নাকি? না, আসলে শুনলাম আপনি নাকি ট্রান্সফার নিচ্ছেন, তাই। ও আচ্ছা, বুঝেছি। বিদায় জানাতে এসেছেন বুঝি? বুকে কষ্ট চেপে জোরপূর্বক হাসার চেষ্টা করে রনক। সে ইচ্ছে করে এই কলেজ ছাড়ছে। প্রতিনিয়ত তোহাকে এভাবে অন্য কারোর সাথে দেখা তার পক্ষে সম্ভব হচ্ছে না। পুড়ছে ভিতরে ভিতরে ভীষণভাবে। আপনার কি কিছু হয়েছে? কেমন যেন অসুস্থ লাগছে। কই, আগে তো এমন লাগতো না। হ্যাঁ, নতুন এক রোগ ধরা পড়েছে আজকাল। বিষাদের স্বাদে ভরপুর সে রোগ। সুদে ভেবে গরল পান করা এক অসুখের সুখ সে রোগ। এটা আবার কেমন রোগ? এর কোনো ওষুধ নেই? পার্মানেন্ট ঠিক হওয়ার কোনো ওষুধ জানা নেই, তবে সম্ভবত দূরত্ব খানিকটা কম হবে এই বিষাদের স্বাদ। অন্তত দম বন্ধকর অনুভূতি থেকে তো রেহাই দিবে। না গেলে হয় না? ভ্রু কুচকে তাকায় রনক। তোহাও খানিকটা ইতস্ত বোধ করছে এই কথার পিঠে। আমার উপর রাগ করে আছেন স্যার? হাসালে তোহা। আমি কেন রাগ করব? উপরন্ত বোধ হয় রাগটা তোমার আছে আমার উপর। রাগ ছিল, তবে এখন নেই। আচ্ছা, আপনার সাথে কি আর কখনো যোগাযোগ হবে না? হয়তো না। ও আচ্ছা। ভালোবাসা এক নামে ভিন্ন রূপ। কারো মনে নতুন উদ্যমের স্বপ্ন, তো কারো ছিন্ন ভিন্ন তিক্ত বুক। আবার কারো কাছে নিছকই এক খেলনা বস্তু, যা প্রয়োজনে সাজানো যায় রং তুলিতে। আবার প্রয়োজন ফুরালে ভেঙে চারকার করতেও বাধে না।
নম্রমিতার মাস্টার্সের ক্লাস শুরু হয়েছে কয়েক মাস আগে। বেশিরভাগ সময় রাফিদ নিজেই তোহা নম্রমিতাকে একসাথে কলেজে পৌঁছে দিয়ে যায়। কিন্তু কয়েকদিন যাবৎ বেশ সকালে বেরিয়ে যায় রাফিদ, আবার ফিরতেও রাত হয়। যথারীতি নিয়মের লঙ্ঘনে সন্দেহের বাসা বাঁধে নম্রমিতার মনে। ভাবতে না চাইলেও মস্তিষ্কে হানা দেয় অযাচিত কিছু ভাবনা। আর রাতের আকাশে নির্মগ্ন নম্রমিতা তাকিয়েছে স্পষ্ট কিছু তারাদের দিকে। আকাশের বুকে চমকালো তারার দ্বারা সহজে ধরা দিল না তার দৃষ্টিতে। ঠিক যেমন জীবনে ঝাপসা ঘোলাটে এক কাহিনীতে সে বোধ। রাফিদকে আজকাল বোঝা যায় না ঠিকঠাক। আগের রাফিদকে সে চিনত, জানতো তার মনের খবর। মুখ দেখে পড়ে নিতে পারত অন্তরে লুকানো কথা। অথচ এই রাফিদকে সে বুঝে উঠতে পারে না। মনে হয় মুখে এক আর মনে আরেক। সন্দেহের বীজ বপনের কাজটা করেছে কয়েকদিন আগের একটা ছোট মেসেজে। রাফিদের কাছাকাছি দাঁড়ানো একটা মেয়ে। মুখটা স্পষ্ট না হলেও রাফিদের মুখভঙ্গিতে স্পষ্ট খুশির আভাস। বেশ অন্তরঙ্গ দুজনের। মুহূর্তে তছনছ হয়ে যায় নম্রমিতার গোছানো অনুভূতির পর্ষা। শূন্য শূন্য লাগে নিজেকে। শূন্যতায় চেয়ে যায় চতুর্দিক। নিজেকে সামলানোর জন্য বেশ অনেকটা সময় শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকে। নীরবে বিসর্জন দিতে থাকে অশ্রুকণা। বেলকনিতে রাখা ছোট্ট এক সোফায় পিঠ এলিয়ে বসে আছে নম্রমিতা। সেখান থেকে বাড়ির গেটটা স্পষ্ট দেখা যায়। অপেক্ষামান সে রাফিদের জন্য। এক বাজে অভ্যাস হয়ে গেছে নম্রমিতার। রাফিদ না খেলে নিজের গলাতেও ভাত নামে না। সকাল থেকে শরীরটা বেশ খারাপ নম্রমিতার। আনোয়ারা খাতুন বেশ কয়েকবার তাকে খেয়ে নেওয়ার কথা বললেও নম্রমিতা অপেক্ষা করছে রাফিদের। গেট দিয়ে সাদা রঙের গাড়িটা ঢুকতেই হালকা আলো এসে পড়ে নম্রমিতার মুখে। চোখের কোণে পানি চিকচিক করছে। গোপনে পানিটুকু মুছে ফেলে রুমের দিকে পা বাড়ায় নম্রমিতা। রাফিদ রুমে ঢুকার আগে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে সে। ক্লান্ত শরীর নিয়ে রুমে ঢুকে রাফিদ। শরীরটা ভীষণ ম্যাচম্যাচ করছে তার। এখন লম্বা একটা শাওয়ার নেওয়া দরকার। যথারীতি আলমারি থেকে কাপড় বের করে রাফিদ চলে যায় ওয়াশরুমে। ওয়াশরুমের দরজার আওয়াজ শুনে মুখ থেকে কাঁথা সরায় নম্রমিতা। ফ্যাল ফ্যাল চোখে তাকায় ওয়াশরুমের বন্ধ দরজার দিকে। কান্নাগুলো দলা পাকিয়ে আসছে যেন। তারপর হালকা হাসে, যে হাসির মাঝে নেই কোনো সুখ, বরং রয়েছে বিষাদের প্রতিচ্ছবি। ডাইনিং টেবিলে সাজানো সব খাবার দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই গরম করা হয়েছে। অথচ এদিক ওদিক তাকিয়ে কোথাও নম্রমিতাকে দেখতে পায় না সে। তারপর কিছু একটা ভেবে প্লেটে করে খাবার সাজিয়ে রুমে নিয়ে আসে। বেডের একপাশে গুটিসুটি মেরে শুয়ে আছে নম্রমিতা। রাফিদ সাইড টেবিলে প্লেট রেখে উঠে আসে নম্রমিতার পাশে। এক হাতে কপাল উঁচু করে উষ্ণতা মাপে। উষ্ণতা স্বাভাবিক দেখে স্বস্তির শ্বাস ফেলে চুমু এঁকে দেয় কপালে। তারপর কপালে কপাল ঠেকিয়ে বলে ওঠে, নম্র, ঠিক আছো তুমি? যদি বলি ঠিক নেই, এত উদাসীন কেন? মন কি খারাপ? নম্র হাসে। নিঃশব্দে সে হাসি যেন ব্যঙ্গাত্মক শব্দ ছুড়ে দেয় রাফিদের দিকে। কে রাখে কার খোঁজ? শব্দ শরীর পেলেই নিখোঁজ। নম্র, ভুল কি কিছু বললাম? তুমি কি আমাকে উদ্দেশ্য করে কিছু বলতে চাইছ? মনে কিছু থাকলে বলে ফেলো। ভিতরে যত বেশি কথা জমাবে, বুক তত বেশি তিক্ত হবে। সেই তিক্ত বুকে ভালোবাসার বদলে প্রতিহিংসার আগুনের সূচনা হবে। তুমি জ্বলবে, জ্বলবে আমাদের সংসার। তপ্ত দীর্ঘ নিঃশ্বাস ফেলে নম্রমিতা। সত্যি তার ভিতরটা পুড়ছে, ভীষণভাবে জ্বলছে। ক্যাম্পাসের কৃষ্ণচূড়া গাছের নিচে মনমরা হয়ে বসে আছে তোহা। রুহেলের সাথে তার সম্পর্ক আদৌ ঠিক আছে কি না সে জানে না। কখনো গটা করে ব্রেকআপ করা হয়নি। 2 মাস হলো রনক কলেজ ছেড়েছে। অনুরূপ যোগাযোগের মাধ্যমও রাখিনি তোহার জন্য। বিদায় বেলায় দূর থেকে দেখেছিল তোহা। হাস্যোজ্জ্বল মানুষটাকে বিদায় জানাতে অনেকেই নানা ধরনের গিফট দিয়েছিল তাকে। শুধু হাত হালি ছিল তোহার। লজ্জায় তাই আর সামনে যাওয়া হয়নি। বারংবার বুকের মাঝে অঘোষিত এক আন্দোলনের দোলাচল অনুভব করেছিল সে। তবুও বুঝিনি গোপনে সে ভালোবাসার কথা। রুহেলের ফাইনাল এক্সাম কিছুদিন পর থেকে। রুহেল যে সে ছাড়াও আরও অনেক মেয়ের সাথে এমন ফ্লার্ট করতো জেনেছিল তোহা রনক চলে যাওয়ার কিছুদিন পরেই। তবুও কোনো প্রতিক্রিয়া দেখায়নি সে। এমনকি রুহেল সারাদিন তার সাথে কোনো কথা না বলেও তার কোনোরূপ যায় আসে না। কেমন যেন সব ছন্নছাড়া হয়ে গেছে। হয়তো দুজনে ব্রেকআপ ঘোষণা করেনি, তবে কে কাউকে আর চায় না এই ব্যাপারে দুজনেই নিশ্চিত। মেয়েদের সুন্দর সুন্দর কথা বলে কিছুদিন মজা নেওয়া, এসব রুহেলের নিত্যদিনের কাজ। রনকের অনুপস্থিতি তোহাকে প্রতি মুহূর্তে আরও বেশি করে রনক করে তুলছে। তোহা আজও আশায় আছে রনক ফিরবে। কোনো একদিন সে ঠিকই ফিরবে। তোহা অপেক্ষা করবে,
অপেক্ষার ফল নাকি মিষ্টি হয়, তবে সে এক জনম অপেক্ষা করবে রনকের জন্য। এতটা তীব্রভাবে কখন ভালোবেসে ফেললো সে রনককে জানে না, তবে ভালো লাগা আর ভালোবাসার মাঝের বিস্তর ফারাক সে বুঝতে পেরেছে। অল্প দিনের মোহ টানাপোড়েনে সত্যিকারের ভালোবাসার মানুষকে হারিয়েছে তোহা। অবশ্য রনকও তাকে একইভাবে ভালোবাসতো কিনা সে জানে না, তবুও সে ভালোবাসে রনককে। আজকাল কলেজে ক্লাস করতেও ভালো লাগে না তোহার, কেমন যেন উদাসীন হয়ে গেছে সব কিছুই। কলেজ থেকে একটু জলদি ফিরেছে সে আজ। ক্যাম্পাসে গেলেই যেন কেমন দম বন্ধ হয়ে আসে তার। শূন্যতা ঘিরে ধরে চারদিক থেকে, যেন গিলতে আসে তাকে। তোহার পাশে দাঁড়িয়ে তাকে খাবার বেড়ে দেন আনোয়ারা খাতুন। মেয়েটাকে আজকাল আর আগের মতো হাসি খুশি দেখেন না তিনি। কিছু একটা নিয়ে যে গভীর চিন্তায় তা বেশ টের পান, তবুও মুখ ফিরে কিছু বলতে পারেন না। মেয়ে যে বড় হয়েছে, বড় হওয়ার সাথে সাথে তার নিজস্ব একটা জগৎও তৈরি হয়, যে জগতে তারা বাবা মায়ের হস্তক্ষেপ পছন্দ করে না, একান্ত ব্যক্তিগত রাখতে চায় কিছু জিনিস। তিনিও তাই জোর করে না সেখানে প্রবেশ করতে চান না। তবে মনে মনে মেয়ের জন্য তার দুশ্চিন্তা শেষ নেই। বিকেলে নাস্তা বানানোর জন্য কিচেনে কাজ করছে নম্রমিতা। মূলত ছুটির দিন হওয়ায় আজ সবাই বাড়িতে। রাফিদ আর আরিয়ান চৌধুরী সোফায় বসে ম্যাচ দেখছে। তোহা একবার করে টিভির দিকে তাকায়, আবার ফোন দেখে। একেবারে শান্ত পরিবেশের মাঝে হুট করে মাঝে মাঝে উল্লাসে চিল্লিয়ে উঠেছে বাপ ছেলে, যা দেখে হাসেন আনোয়ারা খাতুন। ড্রয়িং রুম পেরিয়ে এগিয়ে যান কিচেনের দিকে। নম্রমিতা তখন পাকোড়া বাজছিল। শাশুড়িকে দেখে সে হাসে, তারপর বলে, কিছু লাগবে আম্মা? মাঝে মাঝে আমি ভীষণভাবে আশ্চর্য হই জানো তো নম্র, অনুতাপ হয়। এই যে আমি প্রথমে মন থেকে মেনে নিতে পারিনি তোমাকে, ভাবলেই খারাপ লাগে। অথচ তুমি অল্প কিছু দিনেই কি সুন্দরভাবে সামলে নিয়েছো আমাদের সংসারটাকে। অন্য কেউ এলে কি আদৌ পারতো এভাবে? শ্বশুর শাশুড়ি ননদ নিয়ে সংসার করে এমন মেয়ে এখন খুঁজেই পাওয়া দেয়। বিয়ে হতে না হতেই শুরু হয় তাদের আলাদা থাকার প্ল্যানিং, ননদের খুনসুটি বিষয় নিয়ে ঝামেলা, তা আরও কত কিছু হয়। অথচ দেখো তোহা তোমার সম্পর্ক কি মধুর, দুজনকে দেখলে প্রাণ জুড়িয়ে যায় আমার। আমার ছেলেটা যে যোগ্য পাত্রী এনেছে তার সংসারে, এ ব্যাপারে আর কোনো সংকোচ নেই। শান্তিতে মরতে পারবো এখন আমি, কারণ ভাবি নয় বরং বড় বোনের মতো আগলে রাখার মতো মানুষ আছে এ বাড়িতে। আমি এখন নিশ্চিন্ত। লাজুক হেসে আনোয়ারা খাতুনকে পিছন থেকে জড়িয়ে ধরে নম্রমিতা। মনে পড়ে মায়ের কথা, কতদিন কথা হয় না। আরশির সাথে মাঝে মধ্যে কথা হলেও মায়ের সাথে কথা বলা হয় না নম্রমিতার। মন কেমনের ভার হয়ে বইয়ে ক্লান্ত সে। এখন আর এসব নিয়ে ভাবে না। জীবনকে বাঁধহীন নদীর মতো ছেড়ে দিয়েছে সে। দেখা যাক কোন কুলে গিয়ে ঠেকে। নম্রমিতার আহ্লাদে আদরে অভ্যস্ত আনোয়ারা খাতুন। নম্রমিতাকে এ বাড়ির বউ নয় বরং মেয়ের মতো করে রাখার চেষ্টা করেন তিনি। এই যে নম্রমিতা কলেজে যায়, প্রায় অনেকটা কাজ সেরে রেখে যায়, বাকিটা তিনি নিজেই দেখে নেন। যদিও বাড়ির যাবতীয় কাজের জন্য একজন খালা আছে, তবুও এ বাড়ির রান্নার কাজটা নিজেরাই করে তারা। আনোয়ারা বেগম বেশ কয়েকটা কড়া নির্দেশ দিয়েও নম্রমিতাকে কিচেনে কাজ থেকে দূরে সরাতে পারেনি। সুনিপুণ হাতে রান্নার বেশিরভাগ কাজটাই সে গুছিয়ে কলেজে যায়, আবার ফিরে সন্ধ্যার পর থেকে পড়াশোনা নিয়ে থাকে। এই বেলায় কোনো রকম উকিঝুঁকিও করতে পারে না, সে রান্না করে। রাফিদার আনোয়ারা খাতুনের কড়া নির্দেশে বইয়ে মুখ গুজে থাকতে হয় তাকে। ছুটির দিনে সন্ধ্যার নাস্তায় গরম গরম পাকোড়া আর নুডলস, সেই সাথে চলছে ড্রয়িং রুমে নানা রকম আলোচনা। তোহা শুধু নির্বাক দৃষ্টিতে চেয়ে আছে সবার দিকে। আজকাল যেন কথা খুঁজে পায় না সে, বক্তা চেয়ে শ্রোতা হতে বেশি পছন্দ। ইদানিং তোহার চুপচাপ স্বভাব রাফিদেরও দৃষ্টি হারায়নি। চুপ করে বসে থাকতে থাকতে হুট করে তোহার মাথায় চাটি মেরে দেয় রাফিদ। তারপর এমন এক ভাবভঙ্গি যেন ভাজা মাছটা উল্টেও খেতে জানে না। কটমট চোখে তাকায় তোহা। রাফিদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে পাকড়ায় কামড় দেয়। চেতে ওঠে তোহা। অভিমানী সুরে অভিযোগ তোলে আনোয়ারা খাতুনের কাছে, আম্মু তোমার ছেলে কি কিছু বলবে? সবসময় আমার পিছনে লাগে কেন সে? তোর পিছনে মধু লেগে আছে নাকি? আজ যেন আমি মৌমাছি ঘুরবো তোর পিছু পিছু। ভাইয়া, ভালো হচ্ছে না কিন্তু। যা ভাগ তো এখান থেকে। কতদিন আর এই বাড়ির নুডলস ধ্বংস করবি? বিয়ে করে বরের ঘরের নুডলস খা, তোর জিনিস খাই না আমি, বুঝলি? আমার আব্বু আনে আমার জন্য। আম্মু, এটাকে বিদায় করো তো জলদি, আজকাল বড্ড বেশি জ্বালাচ্ছে আমাদের। বিয়ের কথা শুনে চোখ ছলছল করে ওঠে তোহার। সে যে একজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তার গোটা রাজ্য জুড়েই যে সে মানবের বিচরণ। অন্য কারোর জন্য বিন্দুমাত্র জায়গা অবশিষ্ট নেই সেখানে। আব্বু, আমি বিয়ে করব না কখনো। তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না। একদম কেউ আমাকে জোর করবে না এসব বিয়ে টিয়ে নিয়ে। মেয়ের কথা শুনে হাসেন আরিয়ান চৌধুরী। আলতো পরশে হাত বোলান তোহার মাথায়।
তোহাকে তিনি নিজেও বড্ড বেশি ভালোবাসেন। রাফিদের জন্মের 9 বছর পর বহু কষ্টে তাদের কোল আলো করে এসেছিল তোহা। মাঝে একের পর এক বাচ্চা নষ্ট হয়ে যাওয়ায় প্রায় জায়নামাজে বসে কাঁদতেন আনোয়ারা খাতুন। আরিয়ান চৌধুরীও কম কষ্ট পাননি। বিভিন্ন জায়গায় মানত করেছিলেন একটা সন্তানের জন্য। তিনি যে একটা সন্তান নিয়ে অখুশি ছিলেন এমনটা নয়, বরং আনোয়ারার কান্না সহ্য করতে পারতেন না, সেই কারণেই এত প্রয়াস। বড্ড বেশি ভালোবাসেন যে স্ত্রীকে। অতি যত্নে গড়া এক টুকরো সুখ যে তোহা, কীভাবে তা তুলে দিবেন অন্যর হাতে? যদি সে ঠিকমতো যত্ন না করতে পারে তাদের রত্নের, যদি অবহেলায় ফেলে রাখে, তবে সে সহ্য করতে পারবেন না তিনি। এসব কথা এখন থাক না তোহা। তোমার আব্বু তোমাদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছেন, যেটাতে সবচেয়ে বেশি খুশি বোধ হয় তোহাই হবে। মায়ের কথা শুনে খুশিতে চোখ চকচক করে ওঠে তোহার। আব্বু সারপ্রাইজ মানে বিশেষ কিছু সে জানে, এজন্য আরও বেশি আগ্রহ তার। উৎসুক দৃষ্টিতে সবাই তাকিয়ে আছে আরিয়ান চৌধুরীর দিকে, যেন তিনি বিশেষ কোনো বক্তব্য পেশ করতে চলেছেন। আগামী সপ্তাহে তোমরা 3জন দার্জিলিং ট্যুরে যাচ্ছ। সমস্ত ব্যবস্থা করে দিয়েছি আমি, হোটেলও বুক করা আছে। রাফেদ, আগামী 1 সপ্তাহের জন্য ছুটি নিয়ে নাও অফিস থেকে। এমনিতেও বিয়ের পর কোথাও ঘুরতে যাওয়া হয়নি তোমাদের। আপাতত একসাথে যাও, পরে না হয় আলাদা করে দেশের বাহির থেকে ঘুরে এসো। ইয়াহু, আব্বু সত্যিই আমরা দার্জিলিং যাচ্ছি? আমাদের তো যেন বিশ্বাসই হচ্ছে না। মেয়ের উচ্ছ্বাস দেখে হাসেন আরিয়ান চৌধুরী। চোখাচোখি হয় আনোয়ারা খাতুনের সাথে। মাথা নেড়ে সম্মতি জানান তিনি, যার অর্থ তাদের সিদ্ধান্ত সঠিক ছিল। মূলত তোহার মন খারাপ কাটানোর জন্যই এই ব্যবস্থা করেন তারা। সেই সাথে নম্রমিতা আর রাফিদও একটু সময় কাটালো। দেখতে দেখতে 1 সপ্তাহ পেরিয়ে যায়। দার্জিলিং যাওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের শপিং তোহার নম্রমিতাকে সাথে নিয়েই করেছে রাফিদ। শীতের পোশাক নিয়েছে বেশ কিছু, সেই সাথে আরও অনেক প্রয়োজনীয় জিনিসপত্র। আজ রাতের দিকে রওনা দিবে তারা। সেই মতো প্যাকিংও শেষ। মনের মাঝে বাসা বেঁধে থাকা চিন্তাগুলোকে মুক্ত করে উড়াল জমায় অচেনা রাস্তায়। কিছু সুখের মুহূর্ত কুড়িয়ে নেওয়ার চেষ্টায় বাক্সবন্দি করে দুশ্চিন্তাকে। কয়েকটা মুহূর্ত না হয় চুরি করে নিল সে, বাকি জীবনটা বাঁচার আশায়। দার্জিলিং শহরটি ছাড়াও তার গন্তব্য পৌঁছানোর যাত্রাপথ অতীব সুন্দর। যাত্রা শুরু হয় শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে করে। যেহেতু রাতের ট্রেন, তাই সারা রাত ট্রেনে কাটিয়ে পরদিন সকালে ট্রেন পৌঁছাবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। ট্রেনে সবাই মোটামুটি গভীর ঘুমে। তোহা ক্লান্ত শরীর নিয়ে ঘুম দিয়েছে। রাতও হয়েছে বেশ। রাপিদও কিছুক্ষণ আগে ঘুমিয়েছে। অথচ ঘুম নেই নম্রমিতার চোখে। দূরপাল্লার ট্রেনে যাত্রা তার এই প্রথম। বাবা কখনো দূরে ঘুরতে দেয়নি তাকে। ভীষণ আদরের ছিল কিনা। কেবিনের দরজা খুলে বেরিয়ে আসে নম্রমিতা। হালকা হালকা শীত করছে। নিশুতি আকাশে দেখতে দেখতে গেটের কাছে গিয়ে দাঁড়ায়। হালকা শীতের মাঝে দুরন্ত অনুভূতির ঝাপটা। শিরশিরে অনুভূতিকে চেয়ে যাচ্ছে মন। ঠান্ডা কাটা দিয়ে উঠছে শরীর। তাও বেশ ভালো লাগছে তার। নতুন এক অভিজ্ঞতা, রোমাঞ্চকর এক অনুভূতি। ট্রেনের গেটের 2 ধারের হাতল ধরে খানিকটা ঝুলে পড়ল সে বাহিরের দিকে। নতুন উদ্যমে অনুভূতিরা ধরা দিচ্ছে। ইতিমধ্যে একজোড়া হাত তার কোমর পেঁচিয়ে ভিতরে টেনে নিচ্ছে। হাতের মালিকটাকে চিনতে বিন্দুমাত্র ভুল হলো না নম্রমিতার। এত রাতে না ঘুমিয়ে এখানে কি বউ? এই তো একটু রাতের আকাশ দেখছিলাম। তুমি একা কেন? আমাকেও তো ডাকতে পারতে। তুমি ঘুমাচ্ছিলে, তাই আর তোমাকে ডাকিনি। আচ্ছা চলো, এখন দুজনে একসাথে দেখব রাতের আকাশ। নম্রমিতার হাত ধরে রাফিদ বসে পড়ে ট্রেনের গেটে। পা ঝুলিয়ে দেয় বাহিরে। নম্রমিতা বেশ ভয় পাচ্ছে দেখে এক হাতে কোমর জড়িয়ে ধরে রাফিদ। তারপর দুজনে ডুব দেয় প্রশান্তিময় একটা সময়ে। সকাল 10টার দিকে তারা পৌঁছে যায় নিউ জলপাইগুড়ি। সেখান থেকে গাড়ি ভাড়া করে মোটামুটি 3.5 ঘন্টার পর দার্জিলিং। গাড়িতে ওঠার আগে হালকা কিছু নাস্তা করে নেওয়ার উদ্দেশ্যে স্টেশনের পাশে একটা ছোট্ট হোটেলে ঢোকে তারা। পরোটা, অমলেট আর আলু ভাজা দিয়ে হালকা নাস্তা সেরে নেয়। এরপর দোকান থেকে পানির বোতল কিনে নিয়ে তারা চলে যায় বড় রাস্তার দিকে। রাফি দরদাম করে একটা গাড়ি ভাড়া করে নেয়। গাড়িতে উঠে বসে 3জন। ঘণ্টাখানেক পর থেকে বাহিরের প্রকৃতির চেহারা মুহুর্মুহু বদলে যেতে শুরু করে। জলপাইগুড়ির চেনা শহরের রূপ ছাড়িয়ে এগিয়ে যায় গাড়ি। দুপাশে পাইন গাছের বনকে পিছনে পেলে গাড়ি ক্রমশ অগ্রসর হচ্ছে পাহাড়ের দিকে। এতক্ষণ সব কিছু ঠিকঠাক থাকলেও সমস্যা শুরু হয় এরপরেই। কিছুক্ষণ পর থেকে শুরু হয় চড়াই উতরাই পাহাড়ের রাস্তা। তোহা উৎপল্লতার সাথে এতক্ষণ মুহূর্তগুলো এনজয় করলে এবার খানিকটা ভয় পেয়ে যায়। পাশে বসা নম্রমিতার হাত চেপে ধরে ভয়ে। নম্রমিতা জানালো দিয়ে বাহিরে তাকায়। দেখতে থাকে পাহাড়ের কোলে মেঘেদের খেলা।
অপরদিকে ড্রাইভারের পাশে বসা রাফিদ ফ্রন্ট মিররে একদৃষ্টিতে তাকিয়ে আছে আলগোছে ছড়িয়ে পড়া একগোছা চুলের অধিকারিণী তার প্রিয়তমাকে। দৃষ্টি ফেরানো যেন দেয়। মাথার উপর পাহাড়ের আকাশ নীলিমায় নীল হয়ে রয়েছে। অগত্যা সকালের গায়ে উঠল গরম কাপড়। পাহাড়ের অপরূপ সৌন্দর্য চোখের সামনে উন্মোচিত করতে করতে গাড়ি ছুটে চলেছে দার্জিলিংয়ের পথে। অবশেষে যাত্রার শুরুর ঘন্টা তিনেক পর তারা পৌঁছালো তাদের গন্তব্য দার্জিলিংয়ে। তো ভিউয়ার্স, গল্পটির নাম তিক্ত বুকের বাপাসে। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।